শেখ হাসিনা নিজে সেদিন বললেন, স্বীকার করলেন, আওয়ামী লীগের মানুষ অনেকে বিএনপিকে ভোট দিয়েছিল জামায়াতকে রুখতে, যে কারণে জামায়াত ক্ষমতার বাইরে। এবং বিএনপি ক্ষমতা আসার পেছনে আওয়ামী লীগের যে একটা প্রচ্ছন্ন ভূমিকা ছিল, সেটা তিনি কিন্তু এই প্রকাশ্যে বললেন। এক। দ্বিতীয়ত হচ্ছে, তিনি এই সঙ্গে বেশ কিছু দাবি দেওয়া জানালেন তারেক রহমান সরকারের কাছে। তার প্রথম দাবি হচ্ছে যে জেলে যে সমস্ত নেতা আটক আছেন তাদেরকে মুক্তি দেওয়া, এবং যেটা ইউনূস সরকার অবৈধভাবে তাদের গ্রেপ্তার করেছিল, নেতা সাংবাদিক প্রত্যেককে মুক্তি দেওয়া, বা সামাজিক কর্মী সাংস্কৃতিক কর্মী যারা আটক আছে। এবং একই সঙ্গে তিনি এটাও দাবি করেছিলেন যে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা, অর্থাৎ তিনি চাইছেন যে আওয়ামী লীগ যে সহযোগিতাটা করেছিল সামান্য হলেও, বিএনপি একার পক্ষে এতটা জামায়াতকে রোখা সম্ভব ছিল না যদি না আওয়ামী লীগ সমর্থন করতো। না, কোনো পরিবর্তনের কথা অন্তত আমার জানা নেই। আমি যেটা জানি সেটা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিনে শেখ হাসিনা সহ একটি নেতৃবৃন্দ, সর্বোচ্চ নেতৃবৃন্দ যারা, তারা বাংলাদেশের আওয়ামী লীগ সমর্থকদের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেটা কয়েক লক্ষ মানুষ সেটা শুনেছেন, এবং সেইখানে যে নেতৃবৃন্দ যারা বলেছেন তাদের সেই পুরনো নেতৃবৃন্দরাই ছিলেন, সেই ওবেদুল কাদের, এই নানক, জাহাঙ্গীর কবির নানক। আপনি আর যাদের প্রেসিডিয়াম সদস্য হিসেবে জানেন তাদের অনেকেই উপস্থিত ছিল, ছাত্রলীগের সভাপতি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তারাই ছিল। অর্থাৎ সেই টিমটাই কিন্তু সেদিন আমি বলবো প্রকাশ্য অর্থাৎ ফেসবুকের মাধ্যমে তারা কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ কর্মী সমর্থকদের কাছে উপস্থিত হলেন। এবং তার নিচে যে এই চলাকালীন আমি সেই 5 ঘন্টার সভা, 5 ঘন্টা ব্যাপী, তার সর্বশেষে 25 থেকে 30 মিনিটের কাছাকাছি শেখ হাসিনা নিজে ভাষণ দিয়েছেন। কিন্তু সেই সময় তলায় যে সমস্ত কমেন্ট গুলো এসে তার 90% কিন্তু কমেন্ট ছিল কিন্তু যে শেখ হাসিনার পক্ষে, শেখ হাসিনার বিপক্ষে নয়। কেউ কেউ বলেছেন নেতৃত্ব গঠন ইত্যাদি হওয়া উচিত, রিশাফল যেটা বলছেন সেটা হওয়া উচিত ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেই সংখ্যাটা খুব বেশি নয়। কিন্তু যেটা শেখ হাসিনা যেটা বলেছিলেন এই প্রথম, যেটা বাংলাদেশে যেহেতু খবর ছাপা হয় না শেখ হাসিনা, তিনি বলেছিলেন যে তিনি প্রথম প্রকাশ্যে বললেন, আপনি যেটা শুরুতে বলেছিলেন আওয়ামী লীগের অনেকে ভোট দিয়েছে বিএনপিকে, এটা বাংলাদেশে তো সকলেই জানো, আমি নিজেও ফোন পেতাম যে অনেক জায়গা থেকে, ময়মনসিংহ থেকে তারা ফোন করে আমাকে জানিয়েছেন, দাদা জামায়াতকে রুখে দিলাম, আমরা ভোট দিয়েছি সবাই আওয়ামী লীগ এই বিএনপি। তিনি চাইছেন তার একটা প্রতিদান। প্রতিদানটা কি? প্রতিদানটা হচ্ছে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। কারণ এই যে অনেকের আকাঙ্ক্ষা, যেটা মনে হচ্ছে, ধরুন আজকে যদি একটা নেতৃত্ব নতুন কাঠামো তৈরিও হয়, তারা কাজ করবে কি করে? কারণ কাজ করলেই তো, আপনি তো বলছেন তাদের জেলে পড়া হচ্ছে, তাদের বয় বাংলা স্লোগান দিলে জেলে পড়া হচ্ছে, বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে জেলে পড়া হচ্ছে। সুতরাং পরিবেশটা যে খুব বদলে গেছে তা হয়তো না। এটা একটা বড় কারণ যে পুলিশ এবং শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে এখনো আমার মতে জামায়াতের প্রভাব বেশি। সেটা সম্পূর্ণ এখনো ভাবে কিন্তু তার কিন্তু শুদ্ধিকরণ যদি বলেন তাহলে শুদ্ধিকরণ হয়নি। কিন্তু নিরপেক্ষ অফিস, মানে আমলা, নিরপেক্ষ পুলিশ প্রশাসক, তারা কিন্তু এখন তারা একটা নির্দিষ্ট আদর্শে বিশ্বাসী। এরকম বহু জায়গায় বহু থানায় দায়িত্ব আছে যারা, তারা কিন্তু নিজেরা সবসময় প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছেন গ্রেপ্তার করতে, এটা কথা কেউ বলেনি, এখনো শুনিনি। কিন্তু স্থানীয় স্তরে এই ঘটনাগুলো হচ্ছে, অতি উৎসাহী হচ্ছে। তারা ভাবছেন যে একটা কথা আছে না, রাজা যত করে, মানে তার যে যারা সঙ্গী সাথী তারা আরো বেশি দেখাতে চায় রাজার প্রতি আনুগত্য, সেই রকম আর আনুগত্য দেখাতে গিয়ে অনেকে উৎসাহী করছে। কিন্তু একটা মিশ্র, এটা থেকে বোঝা যায় তারেক রহমান সরকার একটা একটা অভ্যন্তরীণ একটা চ্যালেঞ্জের মুখে আছে। দেখুন কয়েকদিন আগে তো বঙ্গবন্ধুর ছবিওয়ালা যে টাকা যেটা নিষিদ্ধ করেছিলেন ইউনূস, সেটা তো চালু হলো, তাই না? ফলে একদিকে বঙ্গবন্ধুর নামে স্লোগান দিলে, জয় বাংলা দিলে গ্রেপ্তার হচ্ছে, আবার বঙ্গবন্ধুর নামে স্মৃতি যেগুলো, সেগুলো খুব সামান্য হলো, কিন্তু এই টাকাটা যে প্রকাশ হলো এটা তো তারেক রহমান সাহেবের অনুমতি ছাড়া সম্ভব ছিল না, তাই না? ফলে এই যে মিশ্র প্রতিক্রিয়া, আমার মনে হয় এখনো একটু সময় লাগবে পরিস্থিতি স্বাভাবিক হতে। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড আওয়ামী লীগ যদি করতে না পারে, তাহলে সেই আপনি পার্টি তৈরি করুন, গঠন করুন,
সেদিনের যে সভা, সেই সভায় কিন্তু আপনার জয় বা পুতুল কাউকে দেখেননি, তারা কিন্তু কেউ ছিল না। অন্যরা অনেকেই ছিল, প্রেসিডিয়াম সদস্যদের অনেকেই ছিল। এবং আমি মানে যেহেতু অত্যন্ত 5 ঘন্টা ব্যাপী দীর্ঘ সভা, পুরোটা 5 ঘন্টা আমার পক্ষে, আমি শেষে অপেক্ষা করছিলাম শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য, কিন্তু আমি ওবেদুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, সিরিয়ান নেতা, তাদের অনেক বক্তব্য আমি শুনলাম আর কি। অর্থাৎ আমার কাছে মনে হয়েছে সেই শেখ হাসিনা সেই পার্টি নেতৃত্বকেই কিন্তু আবার সামনে আনবে। মানে নতুন বলতে আপনি যদি বলেন যে হ্যাঁ যুব নেতা যারা, তারা উপস্থিত ছিলেন, ভবিষ্যতে তারাই হবে তো দলের কাণ্ডারি, কিন্তু সেটার কোনো সিদ্ধান্ত নিয়ে লাভ নেই কোনো। এই মুহূর্তে দরকার তৃণমূল স্তরে আম, আওয়ামী লীগের নেতাদের যেটা নির্দেশ, সেটা হচ্ছে তারা যেন তৃণমূল স্তরে কর্মীদের সঙ্গে একটা যোগাযোগ রাখেন। এক সময় যখন ক্ষমতায় ছিলেন তখন অনেক অভিযোগ ছিল এই নেতাদের পাওয়াই যেত না, কর্মীরাই পেতেন না। ফলে এখন কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, এবং আমি জানি এটা কিন্তু করছেন, অনেকেই করছেন। কিছুটা শারীরিক অসুস্থতার কারণে ওবেদুল কাদের করতে পারেননি, কিন্তু তিনিও এখন সুস্থ হয়ে গিয়েছেন, সেদিন ভাষণও দিয়েছেন। ফলে তাকে নিয়ে যে জল্পনা ছিল তিনি অসুস্থ, সেটারও একটা বিভ্রান্তি দূর হয়েছে, এবং সকলেই সুস্থ সবল আছেন, মানসিকভাবে চিন্তা করছেন, কেউ তারা বাংলাদেশকে ভুলে যাননি। এখানে এই ধারণাটা একটা দেওয়া হয় তারা খুব নিরাপদে এবং আরামদায়ক ভাবে আছেন। আরাম আমি জানি না, যে কারাগারে থাকাটা যদি কারোর কাছে আরামদায়ক, আপনি দেশ ছেড়ে বাইরে আছেন, সেটা যতটাই আরামদায়ক হোক সেটা আরামদায়ক নয়, তাতে মনের শান্তি থাকে না। আমি মনে করি না সকলেই, এটা যে একটা ভ্রান্ত ধারণা যাদেরকে রাজপ্রাসাদে সবাই রয়েছেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ভুল ধারণা এই কারণে আমি বলছি, তারা যদি করতে পারতেন, বহু অন্যরা তো 5 তারা হোটেলে মিটিং করতে পারতেন, 5 তারা হোটেলে তারা সাংবাদিক বৈঠক করতে পারতেন। বিশেষ তারা ব্যয় করতে পারবেন না বলে ভারতের জাতীয় প্রেস ক্লাবে একটা ইন্টারাকশনের আয়োজন করেছে, কারণ সেখানে খরচা কম। খরচা কম মানে মানে 1/10 খরচা বাইরে কোনো 5 তারা হোটেলের থেকে। তারা তো ইচ্ছা করলে তাদেরকে, সাংবাদিকরা আরো খুশি হতো, ভারতীয় সাংবাদিকরা, যদি কোনো 5 তারা হোটেলে তাদের আয়োজন করা হতো। কোনো ইফতার হয়নি, আরেকবার ক্ল্যারিফাই করে দিই, কোনো ইফতার হয়নি, কারণ ইফতার প্রেস ক্লাবে হয় না। রাত্রি 8টার সময় ইফতার হয় না, ইফতার ছিল 6টা 29 সেদিন, ওনারা এসেছিলেন প্রায় কেউ কেউ 8:30টায় এসেছিলেন, আর কিছু সাংবাদিক তো রাত 10টায় এসেছিলেন। ফলে অনেকে বুঝতে পারেননি। এনিওয়ে, যেটা মোদ্দা কথা, আমি এক কথায় বলবো যে আওয়ামী লীগকে সত্যি সত্যি আরো বেশ কিছুদিন অধৈর্য হয়ে পড়ছেন অনেকে, এটা স্বাভাবিক। কিন্তু মনে হয়েছে যে আমার আরেকটা বড় কারণ, হয়তো আওয়ামী লীগ প্রসঙ্গে একটা আলোচনা হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে, বিশেষ করে যখন অজিত ডোভালের সঙ্গে বৈঠক হবে, খলিলুর রহমানের, এবং বিভিন্ন আলোচনার মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন বিষয়টা থাকতে পারে। এই কারণেই থাকতে পারে যে ভারত মনে করে যে বাংলাদেশের রাজনীতি ইনক্লুসিভ রাজনীতি হওয়া উচিত। দ্বিতীয়ত, ভারতের কাছে বিপদ হচ্ছে যেটা, সেটা জামায়াত যাতে কোনোভাবে ক্ষমতার কাছাকাছি না যায়, তাদের চাপে যেন তারেক রহমান সরকার না পড়ে। তাদের চাপে না পড়তে গেলে তাদের কিন্তু তৃণমূল স্তরে সহযোগিতা দরকার আওয়ামী লীগের। এটা হয়তো বোঝানো হতে পারে, এবং তার ফল কি হবে না হবে সিদ্ধান্তটা তারেক রহমান সরকারের। কিন্তু আমরা এই দূর থেকে এটা মনে করি, তারেক রহমান সরকারের পক্ষেও খুব স্বস্তির হবে যদি তারা আওয়ামী লীগকে একটা এই মুহূর্তে সরাসরি রাজনীতি করতে না দিলেও নিষেধাজ্ঞা তুলে দিয়ে তাদের ঘরে ফেরার যদি অন্তত একটা ব্যবস্থা করতে পারে। আমি খলিলুর সাথে যেতাম, খলিলুর তো সফরে যাচ্ছেন, আপনি নিজেই তুললেন প্রসঙ্গটা যে আওয়ামী লীগ প্রসঙ্গে আলাপ হতে পারে। অনেকেই বলছেন, মানে যারা এখন ফিল্ডে, আমি জানি না ভেতরে ভেতরে কি ফিল্ডে এনসিপিরা বিএনপি সরকারের সমালোচনা করে, তারা এমনও বলে যে তারেক রহমান ভারতের সঙ্গে মুচলেকা দিয়ে এসছে, আদতে ভারত বাংলাদেশ সম্পর্ক ডেভেলপ করেছে, আমরা দেখতেই পাচ্ছি। সেই ডেভেলপমেন্টটা কি কি এরকম মুচলেকা বোঝানো হচ্ছে, নাকি ভেতরে আরো কোনো বিশেষ আন্ডারস্ট্যান্ডিং আছে? দেখুন, আমি দেখেছি বাংলাদেশের নেতারা, তারা সব থেকে আগে অপমান করেন বাংলাদেশের জনতাকে। যেই ক্ষমতায় আসেন, যেই ভারতের সঙ্গে কোনো চুক্তি করুন বা যাই করুন, সেটা হচ্ছে মুচলেকা অথবা আত্মসমর্পণ। কেউ বলতে পারবে না যে কোনটাই আত্মসমর্পণ হলো। কোনো একটা উদাহরণ আজ পর্যন্ত কেউ দেননি আত্মসমর্পণ করেছেন, কোনো একটা উদাহরণ দিন। আমি তো বলি, শেখ হাসিনা যে স্থল সীমান্তে চুক্তি করেছেন, তাদের ভারতের থেকে তিনি 10,000 একর জমি ছিনিয়ে নিয়েছেন।
ফলে বাংলাদেশের মানচিত্র নতুন ভাবে তৈরি হয়েছে, বর্ধিত বাংলাদেশ। আর ভারতের হচ্ছে খণ্ডিত পশ্চিমবঙ্গ। কারণ 10,000 একর জমি পেয়েছে বাংলাদেশ। যতগুলো ছিটমহলের মধ্যে বেশিরভাগ ছিটমহল বাংলাদেশের, ভারতে কম। সমুদ্র সীমানায় ভারতের থেকে ছিনিয়ে নিয়েছেন অনেকটা জায়গা, এবং তার কূটনৈতিক জয় ছিল, কিন্তু সেটা আওয়ামী লীগও প্রচার করেনি, করতে পারেনি, আওয়ামী লীগও বোঝাতে পারেনি মানুষ। কিন্তু সবসময় বলা হয়েছে ভারতের কাছে আত্মসমর্পণ। এখন তারেক রহমান সরকার নিকটতম প্রতিবেশী, আপনার পাশের বাড়ির যিনি থাকেন তার সঙ্গে কি আপনি প্রতিদিন ঝগড়া, আপনি যেখানেই থাকুন, যে বাড়িতেই থাকুন, যে গ্রামেই থাকুন, প্রতিবেশীর সঙ্গে রোজ আপনি ঝগড়া করে কি শান্তিতে থাকতে পারবেন? থাকা তো সম্ভব নয়। আপনাকে তো একটা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, কারণ প্রতিবেশীকে তো আপনি বদলাতে পারছেন না। আপনি বদলে ভারতের জায়গায় তো পাকিস্তান আনতে পারছেন না কোনোভাবেই, তাই না? যে তার সঙ্গে নাকি চীন আনতে পারবেন 2,000 কিলোমিটার দূরে বেজিং। নিকটতম যেটা প্রায় হাঁটা পথে ঢোকা যায় যে দেশে, সেই দেশের সঙ্গে সম্পর্ক তো স্বাভাবিক রাখতে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আমি অনেক জায়গায় বলেছি, আবারও বলছি, তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম 1 মাসে সীমান্তে একটাও হত্যা ঘটে। কারণ দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটা সমঝোতা গড়ে উঠেছে, এবং যে সমঝোতাটা ইউনূস আমলে ছিল না। কারণ ইউনূস তো ভারতের আভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতেন, ভারতের হস্তক্ষেপ করতেন, তিনি সোভেন সিস্টেম নিয়ে কথা বলতেন, তাই না? তাতে সেগুলো সরাসরি তো ভারতের হস্তক্ষেপ। ভারত যে তাকে ছেড়ে দিয়েছে কিছু বলেনি, এটা ভারতের মহানুভবতা, কিন্তু সেই মহানুভবতাকে যেন দুর্বলতা না ভাবিত। আমি সেই কারণেই বলছি যে যে সম্পর্কটা এখন তিনি আসবেন, তখন সব থেকে বড় একটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে খলিলুর রহমান বোধহয় 37 বছর পরে তিনি জাতিসংঘের সভাপতিত্ব করার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিরুদ্ধে সম্ভবত প্যালেস্টাইন ছিল ক্যান্ডিডেট, প্যালেস্টাইন উইথড্র করে নেওয়ার পর সাইপ্রাস একমাত্র প্রতিনিধি। সাইপ্রাস আপনি জানেন একজন নেটো সমর্থক দেশ। ফলে এখানে ভারতের সহযোগিতা দরকার, বা তৃতীয় বিশ্ব যেটা ভারতের সঙ্গে আছে, ভারত নিজেকে বলে গ্লোবাল সাউথের নেতৃত্ব দেন, তারা সমন্বয় করেন। গ্লোবাল সাউথের এই এত বিশাল সংখ্যক দেশ যদি বাংলাদেশের পাশে দাঁড়ায়, ফলে খলিলুর রহমান জাতিসংঘে সভাপতির পদ অলংকৃত করতে পারেন। ফলে তার আলোচনা সেই প্রসঙ্গে একটি থাকবে। এছাড়া দ্বিপাক্ষিক বিষয়ের মধ্যে সব থেকে আগে জরুরি সেটা হচ্ছে গঙ্গা পানি চুক্তি বন্টন, যে চুক্তি, সেটার মেয়াদ এই বছরই শেষ। তার পুনর্নবীকরণ, যেটা শেখ হাসিনা করেছিলেন তখন এই বিএনপি বলেছিল যে দেশকে বিকিয়ে দিয়েছে। এখন দেখা যাক তারেক রহমানের সময় সেই চুক্তিটাই পুনর্নবীকরণ হয় কিনা, অর্থাৎ 1 কিউসেক পানিও অতিরিক্ত হয় কিনা, এটা আমরা দেখবো। সেটা সম্ভব নয়, হবে না হয়তো, এখন পানির মাপজোক চলছে। তৃতীয়ত সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশ যে জ্বালানি সংকটে রয়েছে, বিদ্যুৎ এবং জ্বালানি, সেক্ষেত্রে ভারতের সহযোগিতা প্রয়োজন। জ্বালানি যাচ্ছে 5,000 টন, কিন্তু সেটা যথেষ্ট নয়। সেটা 50,000 টনে উন্নীত করা যায় কিনা, পর্যায়ক্রমে বাড়ানো যায় কিনা, সে বিষয়ে আলোচনা হবে। কারণ তার আলোচনা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ছাড়াও ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার অজিত ডোভাল, এছাড়া পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী এবং বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আপাতত ঠিক হয়ে আছে। হয়তো কিছু সুশীল সমাজের সঙ্গেও তিনি দেখা করতে পারেন। খুব ঠাসা প্রোগ্রাম থাকবে তার। এবং তার সঙ্গে আসছেন হুমায়ুন কবির, যিনি পররাষ্ট্র উপদেষ্টা, এবং তিনি অতীতে 2018-র আগে তিনি ভারতে এসেছিলেন। তার সঙ্গে ভারতের একটা যোগাযোগ, তিনি ভারত জানেন এবং বোঝেন। ভারতীয় সাংবাদিকদের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল, আমি এখন আছে কিনা জানি না। এক সময় তো আমার সঙ্গে খুবই ঘনিষ্ঠতা সম্পর্ক ছিল, নিয়মিত উনি প্রায় ক্ষোভ প্রকাশ করতেন আমার বিরুদ্ধে, যে আমি কেন ভারতকে বোঝাতে পারছি না যে আওয়ামী লীগকে ছেড়ে বিএনপিকে সমর্থন করতে। যদি ওনার মনে থাকে, নিশ্চিত মনে আছে হয়তো, আশা করি দেখা হবে। তো ফলে আমার মনে হয় এই সমস্তটা একটা দুদেশের মধ্যে একটা ইতিবাচক সম্পর্ক তৈরি করার একটা চেষ্টা, যেটা স্বাভাবিক, সেটা হবেই। এটা তো এখন তো ধরুন এখনো পর্যন্ত আমরা তারেক রহমান ক্ষমতায় আসার পর ভারত বিরোধী এমন কোনো খুব সোচ্চারে কিছু বলতে শুনিনি। এবং 2 দিন আগে যে বাংলাদেশ হাই কমিশনে যে জাতীয় দিবস পালিত হলো, সেখানে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ প্রকাশ্যে বলেছেন যে বাংলাদেশের মাটি ভারত বিরোধী কাজে ব্যবহৃত হতে দেওয়া যাবে না।
ফলে এটা একটা শেখ হাসিনা যেরকম করে ঘোষণা করেছিলেন সেরকম একটা ঘোষণা তারেক রহমান সরকারের। এই ঘোষণাটা আবারও হতে পারে, পুনরায় উচ্চারিত হতে পারে। সেটা দুই দেশের সম্পর্ককে আরো উন্নীত করবে। এবং এতটাই না, বাংলাদেশে ভারতের সাংবাদিকদের সঙ্গে মিলিত হওয়ার জন্য তারা জাতীয় প্রেস ক্লাবে কাচ্চি বিরিয়ানি ফেস্টিভ্যাল করেছেন পরের দিনই। 26-এ হয়েছে বাংলাদেশ মিশনে, আর 27-এ হয়েছে ভারতীয় প্রেস ক্লাবে হয়েছে। সেখানে তিনি এসছেন কাচ্চি বিরিয়ানি উদ্বোধন করেন। তিনি স্বয়ং চোখে দেখেছেন যে 400-500 সাংবাদিক কাচ্চি বিরিয়ানি নিয়ে প্রায় উদযাপন করছেন উৎসব। ফলে সব মিলিয়ে পরিস্থিতিটা আমার মনে হয় একটা, এখনো দিল্লির আবহাওয়া বেশ মধুর, এখনো উষ্ণতা বাড়েনি। ফলে একটা বসন্তের প্রলাপ, বসন্তের হাওয়া লক্ষ্য করা যাচ্ছে দুদেশে।